ম্যাচ শেষ। সিঙ্গাপুর ১, বাংলাদেশ ০। তো ম্যাচটা বাংলাদেশের মনে হয় জিতাই উচিত ছিল। এটলিস্ট বাংলাদেশের ড্র করা উচিত ছিল। বাংলাদেশ যেই অ্যাপ্রোচে পুরো গেমটাকে খেলছে, বাংলাদেশের এই গেমটাকে যদিও বাংলাদেশের পুরো ম্যাচটা খুব ভালো ছিল, বাট তারপরও এই ম্যাচটাকে ২ টা হাফে ভাগ করা যায়। ১ম হাফে বাংলাদেশ ১ম ২০ মিনিট খুব ভালো খেলছিল। বাংলাদেশের পায়ে বল ছিল, বাংলাদেশের পজিশনে আগে ছিল। বাংলাদেশের কাছে ১ম মানে পুরো ম্যাচেই মনে হয় বল পজিশন সেটি ছিল বাংলাদেশের কাছে অ্যাবভ 50% বল ছিল এবং সিঙ্গাপুরের কাছে অ্যাবভ আ বিওপি 50% বল ছিল। তো এটা ছিল বোলিং পজিশনে বল বাংলাদেশ পজিশনে রেখে খেলছে। বাংলাদেশের আছে বল দেখার চেষ্টা করছে। বাট বাংলাদেশের ওই যে কপাল ফেরা যে বিষয়টা সেম একই জিনিস এবার হয়েছে। আমরা বলতে পারি আ ফাহিমকে করা সেই ফাউল বা ফাহিম ওই সময় বলের জন্য যাওয়ার জন্য যেতে গিয়ে যে ফাউলটা হয়েছে এবং বিভব সেন্টারে সেটা পেনাল্টি হতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে বাংলাদেশ আরো কি করতে পারতো এই ম্যাচ জেতার জন্য। আরো কিছু কি করার ছিল কিনা আপনার কাছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলব। বাট একবারে যদি শুরু থেকে শুরু করি তাহলে ১ম থেকেই বাংলাদেশের যে স্টার্টিং ইলেভেন সেটা দেখে আমরা সবাই অবাক হয়েছি কম বেশি যে আমরা দেখেছি ভিয়েতনামের এগেইনস্টে যেই ফ্রেন্ডলি ম্যাচটা ছিল সেখানে আমরা দেখেছি শ্রাবণকে এবং আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে শ্রাবণ হয়তো ম্যাচটা স্টার্ট করবে। বাট যখন আমরা স্টার্টিং 11 টা দেখি তখন আমরা দেখি নিতুল মার্মাকে এবং সাধারণভাবেই নিতুল মার্মারই হওয়ার কথা ছিল ভিয়েতনামের এগেইনস্টে ম্যাচেও স্টার্টিং 11 এ গোলকিপার হওয়ার কথা ছিল নিতুল মার্মার এবং এই ম্যাচেও লিটল মাওয়ারই গোলকিপার হওয়ার কথা ছিল। বাট আপনি এজ আ কোচ যখন আপনার আ ফ্রেন্ডলি ম্যাচ এবং একটা ম্যাচের ঠিক আগে যখন তার ফ্রেন্ডলি ম্যাচ খেলে বা একটা টিম যখন ফ্রেন্ডলি ম্যাচ খেলে তখন ইউজুয়ালি আমি আমার উম মেইন ম্যাচে যে স্টার্টিং 11 টা খেলাবো, আমি ওই স্টার্টিং 11 টা দিয়েই শুরু করি। বিকজ অফ একটা 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 ম্যাচ সিচুয়েশন এ একটা প্রপার ম্যাচ খেললে প্লেয়ারদের মোমেন্টামটা ভালো থাকে। এইজন্য ইন জেনারেল কোচরা এই কাজগুলো করে যে মেইন টিমটাকেই একটা ফ্রেন্ডলি ম্যাচে খেলায় যদি কিনা তার খুব কাছাকাছি সময় একটা আম ম্যাচ থাকে, গুরুত্বপূর্ণ ম্যাচ। এখন দেখেন বাংলাদেশের জন্য কি এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কিনা? না, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না। কিন্তু হ্যাঁ, এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই কারণে বিকজ অফ বাংলাদেশ এটা জিততে পারলে বাংলাদেশ সেকেন্ড হয়ে শেষ করতে পারত। সেকেন্ড হয়ে শেষ করতে পারলে র‍্যাংকিং এর একটা উন্নতি হতো এবং র‍্যাংকিং এর উন্নতি হলে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হয়েছিল তখন একটা রাউন্ড স্কিপ করতে পারত। এই কারণে বাংলাদেশের জন্য আ এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল। ভিয়েতনামের ভিয়েতনামের ম্যাচে আমরা যে জিনিসগুলো বাংলাদেশের ম্যাচ নিয়ে অনেক রকম সমস্যা দেখেছি। সেখানে সেই তুলনায় কিন্তু বাংলাদেশ আজকে প্রপার ফুটবলটা খেলতে পারছে। বাংলাদেশ আজকে বেটার ফুটবলটা খেলতে পারছে। এবং ভিয়েতনামের যে পিচটা ছিল সেটা নিয়েও অনেক বেশ কিছু কমপ্লেন ছিল, কমপ্লেন আছে। এবং কারণ সেই পিচে ভিয়েতনামের প্লেয়াররাই বারবার ব্যথা খাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা পাচ্ছিল ছোট বড় মাইনর দেখা তারা পাচ্ছিল। কিন্তু যখন এখানে ওই কারণেও একটা কারণ ছিল এবং হামজা চৌধুরী, সেফির উপরে প্রমিত সবাই আ খুব টায়ার্ড মনে হচ্ছিল সবাইকে। তারপরে প্রথম ২০ মিনিটেই খাওয়ার পরে এই পুরো টিমের যে মনোবল এটা হয়তোবা ডাউন হয়ে গেছিল। এই কারণে সবকিছু মিলিয়ে ভিয়েতনামের ম্যাচটা যদি আমরা সাকসেস রাখি এগুলো আর কি শুধু সিঙ্গাপুর ম্যাচটাকে নিয়ে কথা বলি। দেখেন সিঙ্গাপুর এই ম্যাচে বাংলাদেশকে আ কোন সুযোগ দেয় নাই। কারণ স্টার্টিং 11 দেখলে বুঝবেন বাংলাদেশের এগেইনস্ট এ তারা তাদের বেস্ট পসিবল 11 টাই নামাইছে। সেই ফান্ডি বাগাসকে শুরু করে আপনার যেই উইং থেকে টুইন টুইন ব্যাকপিং ২ ব্রাদার্স ছিল। আবার অন্যদিকে যদি বাংলাদেশের স্টার্টিং 11 দেখেন, বাংলাদেশে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আ স্ট্রং প্লেইং 11 টাকে নামানোর চেষ্টা করছে। সেখানে আমরা অনেকে বলতে পারেন যে সোহেল রানা কেন? এখন সোহেল রানা কিন্তু ম্যাচে ভালোই করছে। যা করছে ভালোই করছে। ১ম 45 মিনিটস এ তাকে যদিও কিছুটা শেকি মনে হচ্ছিল। কিছু জায়গায় বল টাচে সমস্যা হচ্ছিল। এরকম জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। আবার যদি আরেকটা প্রবলেমের কথা বলতে পারেন শাকিল আহমেদ কপূর। দেখেন শাকিল আহমেদ কপূর অনেকগুলো মিস্টেক করছে। এমন একটা মিস্টেক করা তো প্রচন্ড বাজে একটা মিস্টেক করে সেটা হচ্ছে যে যখন হামজা চৌধুরীর কাছে একটা আ ওইখান থেকে কর্নার ছিল। সেই কর্নার যে হামজা চৌধুরীর কাছেই ছিল। কিন্তু শাকিল আহমেদ তপু সেই বলে এই জন্য মনে হচ্ছিল যে হামজা চৌধুরীকে মার্ক করে রাখছে। সে হামজা চৌধুরীকে থামাবে এবং হামজা চৌধুরী সামনে গিয়ে বলটাকে সরিয়ে দিল। সেখান থেকে হয়তো কিছু হইতে পারত আবার নাও হইতে পারত। বাট এগুলো মিস্টেক ছিল। এবং শাকিল আহমেদ তপুর থেকে অনেক রকমের আ সিলি মিস্টেক দেখা গেছে। যেগুলো আরেকটা হচ্ছে যেহেতু সে অনেক স্লো পাস দিয়েছে। সে
তার সে অনেক তাকে অনেক সময় মনে হচ্ছে গেমে নাই। তাকে অনেক সময় মনে হয় যে সে আউট অফ দ্য গেম আছে। সে কিছু জায়গায় ভালো করছে বাট বেশিরভাগ সময় তাকে মনে হয় যে হি ওয়াজ আউট অফ দ্য গেম। বাট তারপরও ওভারঅল কিন্তু বাংলাদেশ মোটামুটি এভারেজ 45 মিনিটস শেষ করলেও বাংলাদেশ পরের হাফে কিন্তু অল ইন অল আউট যায়। বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ার ওই সময় 45 মিনিট মারতে শুরু করে এই 94 মিনিটস পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করেছে সেখান থেকে যেন বাংলাদেশ একটা গোল ক্রিয়েট করতে পারে। এখন ম্যাম বাংলাদেশ এই ম্যাচটার জন্য বসতে হলে কি করতে পারতো? দেখেন বাংলাদেশের ম্যাচের ধারটা বেড়েছে যখন ফ্রন্ট লাইনটা চেঞ্জ করা হয়েছে। কারণ ফ্রন্ট লাইন চেঞ্জ করার পেছনে সবচেয়ে কারণটা ছিল টেস্ট ফ্রেশ লেগের জন্য। ফ্রেশ লেগ বাংলাদেশকে ইন্ট্রোডিউস করতে হতো। কারণ বাংলাদেশ অনেক প্রেস করে খেলছিল। তো পুরো ফ্রন্ট লাইন খুব বেশি প্রেসিং করতে দিল এবং মিডফিল্ড সেক্ষেত্রে প্রেসিং ছিল এবং আপনি মিডফিল্ড যদি চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনার শ্রমিক সুলকে উঠাইতে পারবেন না, আপনি হামিদুলকে উঠাইতে পারবেন না। আবার ব্যাক লাইনেও অনেক বেশি আপ ডাউন করছিল। মানে ফুল স্কোয়াডটাই কিন্তু বাংলাদেশের খুব বেশি প্রেসিং করছিল। তো প্রেসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আরিয়া কাবেরা যে জিনিসটা ভালো করেছে সে কিন্তু পুরো ফ্রন্ট লাইনের যে ৩ জন আছে তাদেরকে চেঞ্জ করে ফেলে এবং চেঞ্জ করে সেখানে ইমনকে আমার সেখানে আপনি বিশ্বনাথ ঘোষকে দেখা গেছে ফাহামুদুলের জায়গায়। এটা নিয়ে আমি কথা বলবো যে কেন ফাহামুদুলের জায়গায় বিশ্বনাথ ঘোষকে নামানো হয়। সেখানে ইমনকে ছিল, সেখানে আজকে মিনা মিরাবুলকে নামানো হয়েছিল। মিরাবুল কিন্তু আজকে খুব ভালো খেলেছে। তাকে আজকে দেখে তারিফও দেখা যাচ্ছিল মাঠে। সে চাচ্ছিল কিছু একটা করতে বলছে, সে করতেও পারছিল। সে যেটা চাচ্ছিল সেটা মোটামুটি কিছু করতে পারছিল। বাট ওই বাংলাদেশের এই বিপক্ষ অপোনেন্টের বিপক্ষে গিয়ে গোল ফাঁকিয়ে যাচ্ছিল। কোনো সময় গোল হচ্ছিল না। চেষ্টার কমতি কেউ ১০০টাও কম রাখে নাই। তাদের সর্বোচ্চ চেষ্টাটা তারা সেকেন্ড 45 মিনিটসে করে গেছে। এখন কথা হচ্ছিল বাংলাদেশ কি করতে পারতো মোর দ্যান যদি বাংলাদেশ আজকে জিততে চাইতো, বাংলাদেশ আরেকটা গোল করতে চাইলে বাংলাদেশ কি আরো কিছু করতে পারতো দেখেন। সেটা হলো যে আমি মনে করি যে আমার তরফ থেকে আমার কাছে মনে হয়েছে এখানে সোহেল রানাকে সরায়া হয়তোবা অনেক আগেই কাজের সাথে ইনক্লুড করা যেতে পারত। সেখানে হয়তোবা আরেকটু বেটার কিছু আমরা হয়তো আরো বেটার আরেকটু পলিশ এটা লিখতে পারতাম। দেখেন বাংলাদেশের এখানে একটা জিনিস হতে পারতো যে তাহমিদুল উঠে গেছে, বিশ্বনাথ নামছে। সেম টাইম ওই সময় যদি কাজেম সেনাকে ইন্ট্রোডিউস করে যেত আপনার সোহেল রানাকে উঠিয়ে দিয়ে, তবে হয়তো বাংলাদেশের আরো কিছু অ্যাটাক দেখা যেত এবং হয়তো সেখান থেকে আসতে পারতো, নাও আসতে পারতো। বাট এটা করতে পারতো তাই হাজার কাবেরা এবং হাজার কাবেরের একটা শেষ ম্যাচ আমার সবাই তো জানি ইনশাল্লাহ। তাকে হয়তো আমরা খুব বেশি দিন দেখবো না, তার এক মাসের কনসার্ট আছে, এটা আমাদের দেখবো। এখন আরেকটা পরিপ্রেক্ষিতে যে আহমেদকে উঠিয়ে কেন বিশ্বনাথ ঘোষকে উপরে ওঠানো হলো। এখন দেখেন এই প্রশ্ন সবচেয়ে ক্লিয়ার কাজ অপশন ছিল যে আপনার বিশ্বনাথ ঘোষ ক্রস করবে। আমি বাংলাদেশের একমাত্র যে সবচেয়ে ভালো লং থ্রো নিতে পারে সে হচ্ছে বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ থ্রোইন গুলো যদি নিতে পারে তো থ্রোইন তাই বাংলাদেশ থ্রোইন নিবে, কর্নার পাইলে কর্নার নিবে। কারণ সেখান থেকে যদি খুব বেশি ক্রস করতে পারে বাংলাদেশ এত বেশি ক্রস করতে পারবে তত কর্নার এবং তত থ্রোইন পাওয়ার সম্ভাবনা পারবে। এই কারণে আপনার বেস্ট গোল পাল হচ্ছে বিশ্বনাথ ঘোষ। এছাড়া আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের কাছে ফাহিম ছাড়া আর কেউই ছিল না। এখন দেখেন ফাহিমও আজকে ভালো খেলেছে। ফাহিমও কিন্তু 45 মিনিটসে বেশ অ্যাক্টিভ ছিল। সে কিছু জায়গায় মিস্টেক করছে, বল লুজ করছে, বলে কনফার্ম রাখতে পারে না। এবার বেশিরভাগ ক্ষেত্রেই সে কিন্তু অন একটা এভারেজ পারফরম্যান্স হয়ে সে কিছু জায়গায় তাকে খুব ভালো মনে হচ্ছে, কিছু জায়গায় তাকে খুব খারাপ মনে হচ্ছে। সব মিলে হি ওয়াজ এভারেজ অন দ্য গেম ফর ফার্স্ট 45 মিনিটস এবং পরে তো তাকে 60 মিনিটসে কার্ডে তাকে উঠায় নেওয়া হলো। বাট ইমন একটু প্রশংসা করতে হবে। ইমনও ভালো খেলছে আজকে। কেউ যতটুকু সময় পেয়েছে সে চেষ্টা করছে ডিবক্সের ভিতরে যাওয়ার, ডিবক্সের ভিতরে বলগুলো দেওয়ার। বাট বাংলাদেশ ওভারঅল কিন্তু ওই লাক বাংলাদেশ আজকে ফেভার করে নাই। কারণ একটা বল তো পারে থেকে ফিরে আসছে। এটা ভেরি ভেরি আনলাকি যে সেখান থেকে হামদা চৌধুরীর একটা ক্রস সেখানে পারে লাগে। মিরাজুলের সেই বলে টাচ এবং সেখান থেকে পারে লাগাটা আনফরচুনেট ছিল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য এই আনফরচুনেট বিষয়গুলো কিন্তু ওভারহীন ঘটতেছে এবং আনফরচুনেটের মাত্রাটা কত বেশি হলে বাংলাদেশ কিন্তু একটা পটেনশিয়াল পেনাল্টি সেখানে পায় নাই। ফার্স্ট হাফে যখন আপনার তামিমকে যখন একটা ফাইন বলে জমা যাচ্ছিল সেখানে আহ সিঙ্গাপুরের একটা ডিফেন্ডার বল তিনি আগেই শুয়ে পড়েছিলেন বাট তার মাথায় লেগে ফাহিম পড়ে যায়। কিন্তু যখন আপনি দেখবেন যে হয়তো বা এটা মনে হচ্ছে যে না ঠিক আছে একটু আগেই পড়েছিল মাটিতে, ফাহিমের গায়ে লাগছে এবং ফাহিম পড়ে গেছে, এটা তো পেনাল্টি নাও হতে পারে। বাট এখন আপনি অন দা বল একটা প্লেয়ার আপনার অপোনেন্টের কোনো প্লেয়ার যদি অন দা বল আপনার ফাঁকে তারপরে অপরচুনিটি আছে কিনা রিচ করতে পারবে
কিন্তু তখন যদি আপনার কাছে এরকম ন্যূনতম কিছু টাচ করে তখন আপনার সেটা পেনাল্টি হয়। আমরা এরকম পেনাল্টি অহরহই ইউরোপিয়ান ফুটবলে দেখি। বাট এখানে বাংলাদেশ আনলাকি যে বাংলাদেশ এখান থেকে পেনাল্টিটা পায় নাই। এবং এরকম একটা পেনাল্টি কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচেও বাংলাদেশের যখন বাংলাদেশে খেলা হচ্ছিল ১৫ জুনে তখন কিন্তু বাংলাদেশ পায় নাই। তো বাংলাদেশ এখান থেকে বেশ খানিকটা আনলাকি বলাই যায়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাদেশের আজকের ম্যাচ যদি সমাপ্ত করতে বলি যে বাংলাদেশ আজকে কেমন খেলছে, বাংলাদেশ আজকে ভালো খেলছে। ডিজার্ভিং একটা ড্র হয়তো বাংলাদেশের ছিল, বাংলাদেশ ড্র করতে পারতো। এখানে আমি আজকে হামলা তুতির কথা বলি নাই, শুরুর সময় কথা বলি নাই। কারণ এই রিজনকে আজকে তারা যা খেলছে এটা আপনার ব্যাখ্যা করতে পারবো না। কারণ হামজা এবং সমিত শর্মা ব্রিলিয়েন্ট থ্রু আউট দ্য ম্যাচ। এবং এখানে আপনার মুস্তাফিজের কথা বলতে সেও ভালো খেলছে। বাট হামজা এবং সমিত সোম আজকে টপ অফ দ্য টেবিল পারফরমেন্স দিয়েছে। এবং সিঙ্গাপুরের অনেক প্লেয়ার থেকেই আজকে হামজা এবং সমিত সোমের পারফরমেন্স খুব ভালো ছিল। এবং আহ এখান থেকে বলাই যায় যে তাদের যে গোলটাকে তারা লাকি একটা গোল ছিল, তারা খুব কুইকলি একটা মুভমেন্টের মাধ্যমে গোলটা করতে পারছে। এবং রিবাউন্ডিং গোল ছিল, তো রিবাউন্ডিং গোল আপনার নসিবে থাকলে আপনি খাবেন, এটা আপনার কপালের উপর। আর আমার হয় যে গোলটা বাংলাদেশ পিছিয়ে রিবাউন্ডে গোল খেলে আপনার কপালের জোর ছাড়া আর কিছুই না। বাট আজকে বাংলাদেশ ভালো খেলছে। আর যদিও বাংলাদেশের প্রিন্সিপাল কোয়ালিফিকেশনের কিছু ছিল না, বাট বাংলাদেশের ওই ভালো খেলার যে এটা ছিল বাংলাদেশ খেলতে পারবে কিনা। হ্যাঁ, তো বাংলাদেশ ভালো খেলতে পারছে। এই খেলা যদি বাংলাদেশ বজায় রাখতে পারে, বাংলাদেশের ফিউচারে বাংলাদেশ আরো ভালো কিছু করবে। এখন আসি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যেগুলো পাকিস্তানের নজর দেওয়া উচিত। বাংলাদেশের একটা স্ট্রাইকার লাগবে। দেন বাংলাদেশের ইমিডিয়েটলি একটা স্ট্রাইকার লাগবে, যদি বাংলাদেশে ভালো কিছু করতে যায় ইমিডিয়েটলি একটা স্ট্রাইকার লাগবে। এখন অনেকে বলতে পারেন তো ট্রেভর ইসলাম আসতেছে, যার কেউ আসতেছে, এরা আসতেছে আসে নাই। এবং এদেরকে দ্রুত আনার ব্যবস্থাটা কোনো বাংলাদেশের ফেডারেশনের করতে হবে সম্ভব। কারণ আজকে বাংলাদেশ একটা স্ট্রাইকারের অভাব খুব খুব বেশি ভাবে উপলব্ধি করেছে। কারণ বাংলাদেশের অনেক সময় বাংলাদেশের প্লেয়াররা যখন ফাহমিদুল বলেন, আপনার এপাশ থেকে যেই আসতেছিল সেখান থেকে আপনার ফাহিম বলেন, ফাহমিদুল বলেন, যেই আসতেছিল সাদ কোনো কোনো সময় ক্রস করার জন্য বক্সে প্লেয়ার পাচ্ছিল না, বক্সে বাংলাদেশের প্লেয়ার ছিল না। আপনার আপনার ইয়া কিন্তু মোস্তাফিজ কিন্তু ফরওয়ার্ড না, সে যতটুকু চেষ্টা করছিল, সে যাওয়ার চেষ্টা যাচ্ছিল, কিন্তু কিছু প্রপার স্ট্রাইকার না বা প্রপার পচার না, সেই কারণে সে কিন্তু এই এই একটা কি বলে পারফেক্ট টাইমে কিন্তু সে বক্সে উপস্থিত থাকতে পারে নাই। বাংলাদেশের আজকে ম্যাচের থেকে যেটা শিক্ষণীয় বিষয়, বাংলাদেশের ইমিডিয়েটলি খুব ভালো মানের কোচ লিখতে হবে, যারা কিনা টেকনিক্যালি খুব স্ট্রং, খুব সুপিরিয়র, যারা এইসব সিচুয়েশনে বারংবার বারংবার করছে, যার এফসির এরকম ম্যাচ খেলার অভিজ্ঞতা হচ্ছে। এএফসি এএফসি এশিয়ান কাপে ম্যাচ পরিচালনা করছেন, এরকম কোচ বাংলাদেশের দরকার। বাংলাদেশের এখন খুব ভালো মানের কোচ দরকার। এবং বাংলাদেশের এখন ফরওয়ার্ডের সমস্যা দরকার। সেই জন্য বাংলাদেশকে যা খুশি তাই করা দরকার। বাংলাদেশের পসিবল এভরিথিং এখন বাংলাদেশের অল ইন দেওয়া দরকার। যে আজকে এখন থেকে আমরা আগামী ১ মাস ১.৫ মাসের মধ্যে চেষ্টা করি যে একটা বা দুইটা ফরওয়ার্ড আমরা স্ট্রাইকার বা বক্সিং দ্য বক্স যেটাই আমরা বলি না কেন, তারা বক্সে ডমিনেট থাকবে, এরকম একটা প্লেয়ার আমরা পাই কিনা সেটা ব্যবস্থাটা করতে হবে। বাংলাদেশের এখন এছাড়া এখন উপায় নাই। কারণ বাংলাদেশ প্রতি ম্যাচে একটা জিনিস দেখা যায় বারে 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 যে বাংলাদেশ গোল করতে পারছে না। বাংলাদেশে তো অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছে, কিন্তু গোলটা বের করতেছে না। সেই হামজাকে আপনার কাছ থেকে স্ট্রাইকার খেলতে হয়েছে শেষ সময়ের দিকে। হামজাকে হাবরেরাই উপরের দিকে পুশ করেছে, সেখানে আপনার বিশ্বনাথ ঘোষকে ইন্ট্রোডিউস করে বিশ্বনাথ ঘোষকে সেখানে নিচের দিকে বিশ্বনাথ ঘোষের সেই স্পিচটা আছে, সে বারবার করতেছিল এবং নিজের দিকে সে গান চেষ্টা করতেছিল। এবং যখন ফাজিল শাহ এবং আপনার শ্রমিক সঙ্গকে নিচের দিকে দায়িত্বটা দিয়ে হামজা উপর দিকে খেলার চেষ্টা করতেছিল বারবার, তো সে হামজা এবং মিরাজুল বারবার উপর দিকে খেলার চেষ্টা করতেছিল, সেখান থেকে ওরা যায় কিনা সেই চেষ্টাটা বাংলাদেশের পুরো সনাতনী ছিল। মানে সে পরের হাফের পুরো কামাটা করি বাংলাদেশ এই চেষ্টা করে গেছে যে বাংলাদেশ সেখান থেকে হামজার বদলতে হলো এবং করতে পারে কিনা। বাট বাংলাদেশ আনলাকি, বাংলাদেশ পেনাল্টি পায় নাই। বাংলাদেশ একটা বল পারে লেগেছে, বাংলাদেশের অনেকগুলো ভালো সুযোগ ছিল, বাংলাদেশ সেখান থেকে এটাকে কনভার্ট করতে পারে নাই। তো বাংলাদেশ অনেকগুলো সমস্যা ছিল, বাট বাংলাদেশ আজকে ওভারঅল ভালো খেলেছে। আজকে শিক্ষার বিষয় হলো বাংলাদেশের একটা ইমার্জেন্সি স্ট্রাইকার লাগবে, একটা বা দুইটা স্ট্রাইকার আনার মধ্যে এখন প্রবলেম। বাংলাদেশ এখন সামনের ম্যাচে সামনে উইন্ডো খুলবে, বাংলাদেশের এখন থেকে চিন্তা করা দরকার
যে বাংলাদেশ যেন ভবিষ্যতে ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন এরকম সিঙ্গাপুর, ভিয়েতনামের সাথে ম্যাচগুলো খেলতে পারে। এতে বাংলাদেশের কোয়ালিটি আপডেট হবে এবং এই সময়ের মানে পরের উইন্ডোর আগে বাংলাদেশকে অবশ্যই একটা স্ট্রাইকারের ব্যবস্থা করতেই হবে যে খুব ভালো স্ট্রাইকার হবে। এখন এটা বাংলাদেশের ফেডারেশনের উপর যে তারা কিভাবে কি করে এবং অবশ্যই ওখানে ভালো মানের কোচ এখান থেকেই দেখা দরকার এবং বাংলাদেশের এমন একজন কোচ দেখা দরকার যার আগে এএফসি কম্পিটিশন খেলার অভিজ্ঞতা আছে বা এএফসি কম্পিটিশনের লং রান দেওয়ার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, হয়তো বা সে খেলা নাই, হয়তো সেখানেও খেলছে বা হয়তো বা কোয়ার্টার সেমিফাইনাল এরকম পর্যায়ে গেছে বা সে এরকম বারংবার এরকম পরিশ্রমে পড়ছে এরকম একটা ইউজ বাংলাদেশের এখানে দরকার। তো আজকে এই ছিল পুরো ম্যাচের সামারি আমার কাছে যা মনে হয়েছে। আপনাদের আমি কিছু মিস করে গেছি কিনা সেটা বলতে পারেন। যদি কিছু মিস করে যাই কমেন্টে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পাওয়া থাকবে সুপার